আড্ডা সন্ধ্যা অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা। দর্শক মণ্ডলী, আজ আমাদের সাথে আছেন মেহমান হিসেবে আমাদের শ্রদ্ধেয় দাদা দেবাশিস দাস দেবু দাদা। আমাদের আজকে তার সাথে কথা হবে, দাদার স্বরচিত কবিতা শুনবো এবং সেই সাথে দাদার অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্রের পরিচালক হিসেবে যেহেতু আছেন, অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্রের ইতিহাস এবং কার্যক্রম শুনবো। শুরুতেই দাদার কাছে চলে যাই। দাদা, আপনাকে রেডিও সারাবেলায় অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম। প্রথমে বলি, আপনি কেমন আছেন বলেন? নিশ্চয়ই ভালো, ভালো না থাকলে তো আর এখানে আসা যেত তা তো বটেই। তো দাদা, যেহেতু আপনি এসছেন, আপনাকে অনেকে চিনে গাইবান্ধা নিঃসন্দেহে। তারপরে একটু বলবো যে অনেক পরের প্রজন্ম থেকে শুরু করে আমাদের বাইরের অনেক শ্রোতা দর্শক আছে, একটু আপনার পরিচয়টা সংক্ষিপ্তভাবে যদি একটু আপনি বলেন দাদা। আমার পরিচয়ের কি আছে, আমি তো গাইবান্ধার সাংস্কৃতিক কর্মী হিসাবেই এইটাই পরিচয় দিতে আমার খুব ভালো লাগে। তারপরে আমি যা যা করি এটা ওর ভিতরেই সীমাবদ্ধ। লেখালেখি এগুলো তো আপনার আছে। তো সংগঠন আছে অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্র। হ্যাঁ, অবশ্যই। এটির আপনি এটার পরিচালক। আপনার কত বছর হবে এটা? এটা আমরা সামনে 1 জানুয়ারিতে 23 বছর পালন করতে যাচ্ছি। তাহলে আপনার বাড়ি হচ্ছে গাইবান্ধার ভিআইড রোড, ভিআইড রোডে, কালীবাড়ি পাড়া। একটু যদি আপনার বাবার নাম বলেন তাহলে তো আমাদের বললাম না যে দর্শক শ্রোতা হয়তো জানতে যেতে পারে। আমার বাবা হচ্ছে যোগেশচন্দ্র দাস। উনি মারা গিয়েছেন আজ থেকে 15 বছর আগে। তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাজাপ্রাপ্ত আন্দামান সেলুলার জেলে 5 বছর কারাবন্দি থাকার পর এদেশে এসেছিলেন। সেই সময়ের ইতিহাস অনেক আছে, নতুন প্রজন্ম তো জানেই না। তাছাড়া আমাদের যে প্রজন্ম, এরাও হয়তো জানে না। কিন্তু এই গাইবান্ধা কনস্পিরেসি মামলায়, ষড়যন্ত্র মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে যেয়ে। এটি আপনার বাবার এই কাহিনীটা আমি যতদূর জানি যে আমাদের অধ্যাপক মাজহার রহমান স্যার তার কোনো এক গ্রন্থে লিখেছে, বইতে আমি পড়েও ছিলাম। ঠিক তো দাদা? অবশ্যই। জি জি, স্যারের লেখা আছে, স্যারের লেখা আছে বইটার মধ্যে, এটা আমাদের নামটাই আছে এবং নাম সহ আছে। এবং উনি যখন আন্দামানে বেড়াতে গেলেন তখন এই নামটা দেখে, পোর্ট্রেট দেখে উনি অবাকই হলেন যে গাইবান্ধায় সেই পরেশ চৌধুরী মানে ব্যাং চৌধুরী, তারপর আমার বাবা যোগেশচন্দ্র দাস, নগেন মুস্তাফি, কজন হবে দাদা? 4 জন ছিল। 4 জন হবে। আচ্ছা আচ্ছা। তো দাদা, আমরা আবার শুরু করি যে আপনার ওই অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্র নিয়ে। আজকে আপনার পরিচয় দিয়েছি আমরা এখানে, আপনার তো অনেক পরিচয় আছে, এটাই আজকে দিয়েছি, একাধিক দেওয়ার যেহেতু অন্য জায়গায় নেই। তো অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্র আপনার কত সালে প্রতিষ্ঠা হয় দাদা? এটা আমার প্রতিষ্ঠা করে আমি 2003 সালের 1 জানুয়ারি। 2003 সাল, অনেকদিন হয়ে গেল। সাল। তাহলে তো আপনার সামনে প্রতিষ্ঠাবার্ষিকী আসছে। কততম হবে তাহলে? এটা 23তম হবে। 23তম প্রতিষ্ঠাবার্ষিকী। তো প্রস্তুতি কি আছে দাদা এবার প্রতিষ্ঠাবার্ষিকীতে? আমি প্রতিবার আমার প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের যে ছেলে মেয়েগুলো প্রতিযোগিতা অংশ নেয়, তারা তাদের বিভিন্ন পারফর্ম করে, নাচ গান, বিশেষত আবৃত্তি তো আছেই। তারা যা যা পারদর্শী তাদের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে। তাছাড়াও প্রতিবার আমি 1 জন করে কিংবা 2 জন করে সম্মাননা দিই। হ্যাঁ, আমি শুনেছি এটা বিভিন্ন ক্ষেত্রে। আমি একবার বোধহয় গিয়েছিলাম দাদা, সম্ভবত বেশ কয়েক বছর আগে হতে পারে। এবার যাবো, প্ল্যান করেছি। ধন্যবাদ সেই জন্য। আগাম দাদা, আপনার এই যে ছাত্রছাত্রী যাদেরকে আপনি আবৃত্তি চর্চায় প্রশিক্ষিত করছেন, এটা আপনি তো আমি কি বলবো যে নিঃসন্দেহে বিশাল একটা বড় গুরুদায়িত্ব পালন করছেন সমাজের হয়ে। এই জন্য বলবো যে শিশুদের মননশীলতা বিকাশে, সৃজনশীলতা বিকাশে, লেখাপড়ার পাশাপাশি তাদের যে আদার সাইড, এই যে সাংস্কৃতিক অঙ্গন বা সাহিত্য অঙ্গনে বা কবিতা আবৃত্তি চর্চার উচ্চারণ, তো এদিক দিয়ে আমি বলবো যে আপনি কোন কোন দিকগুলো আপনি বেশি প্রায়োরিটি দেন, মানে উচ্চারণ থেকে শুরু করে, বা আপনার প্রশিক্ষণের চর্চা কেন্দ্রের মূল জিস্টগুলো কি যদি একটু বলতেন? মূল জিস্ট, একজন ছোট থেকেই যদি আবৃত্তির শিল্পী হতে চায়, তার প্রথমে উচ্চারণ, তারপর তার উপস্থাপন, তারপর নির্মাণ, কবিতার নির্মাণ, আর সার্বিক একটা ভালো লাগা। ভালো না লাগলে তো করা সম্ভব না।
এই দিকগুলোই লক্ষ্য করা হয়। আর কণ্ঠটা অবশ্যই, কণ্ঠটা কিন্তু দরকার, কণ্ঠ দরকার কণ্ঠ আছে। দরকার। দাদা আমার আর একটি প্রশ্ন আপনার কাছে জানা, যেহেতু আপনারা ওই কবিতার লাইনের লোক, যদি কেউ কবিতা আবৃত্তি করতে চায় তাহলে নিঃসন্দেহে তাকে কবিতাটা অবশ্যই তটস্থ মুখস্থ করতে হবে, মুখস্থ ছাড়া আবৃত্তি এবং কবিতাটার ভাব অবশ্যই তাকে রপ্ত করতে হবে। রপ্ত করতে হবে, যে সে এই কবিতাটার মূল ভিতরে, ভাব কি। হ্যাঁ, ভিতরে যেতে হবে, ভিতরে যেতে হবে, মানে কবিতাটা আমার কি বলতে চাচ্ছে। হৃদয় বিদারক, না বিপ্লবী চেতনার, না রোমান্টিকতার আবেগে, সেই আবেগ বা ভাবটা তো প্রকাশ করতে হয় অবশ্যই তার মানে আমাকে ওটা ভালো মতো রপ্ত করতে রপ্ত হবে। করতে হবে। আর দেখে পাঠ, ওটা আমি পাঠই বলি, হ্যাঁ। এটা আবৃত্তি হয় না। এবং আমরা যখন বিভিন্ন প্রতিযোগিতায় যাই, বলেই দিই মুখস্থ না হলে অর্ধেক নম্বর, মানে কমে গেল, সে আর পারল ওই না। দেখে বলা যাবে না। দেখে বলা দেখে যাবে ওটা না। আবৃত্তি হবে না। আবৃত্তি হতে পারে না, পাঠ। পাঠ ওটা আমি পাঠই কিন্তু বলি। দাদা আমার আর একটু জানার জন্য, ধরেন কবিতা আমি পাঠ। কিন্তু দেখে দেখে হয়তো আবৃত্তির স্টাইলে করছি, কিন্তু তাহলে আমরা কিন্তু ওটাকে আমি পাঠ বলবো না, আবৃত্তি বলবো। আবৃত্তির যত কলা কৌশল আমি সব অ্যাপ্লাই করেছি। হ্যাঁ, তো, এইটা সব ক্ষেত্রে না, প্রতিযোগিতার ক্ষেত্রে আমরা ও এটা আচ্ছা, করি। প্রতিযোগীর ক্ষেত্রে, জি জি জি। হ্যাঁ, এটা প্রতিযোগিতা। হ্যাঁ, তাছাড়া তো দেখে আবৃত্তি করতেই পারি, আমিও করি, কিন্তু প্রতিযোগী যারা, তাদের দেখে, তার মানে হচ্ছে যে তুমি কবিতাটা কিছুই মুখস্থও করলা না, হ্যাঁ, জি জি। এসে এখানে প্রাইজের আশা করো কিভাবে? অনুশীলন তো অনেক ব্যাপার, এটা তো অনুশীলনের দরকার, প্রত্যেকটা ক্ষেত্রেই অনুশীলন। তাছাড়া দাদা কোনো আরেকটি কিছু ভালো বিষয় করা আপনাকে সম্ভব না। বলবো, এখনকার ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যায় বা অনেক স্টুডেন্ট অথবা সাহিত্যিক বা ছড়াকার বা কবি, তারা কোনো প্রোগ্রামে গিয়ে ও ধরেন বড় মোবাইল থেকে দেখে আবৃত্তি করছে। এটি আপনি সেটা কীভাবে দেখবেন? মানে আমাদের বাঙালিত্বকে আমরা কি হারিয়ে ফেলছি? ধরেন সে যদি কবিতাটা লিখে নিয়ে আসতো, তার স্বরচিতই হয়ে থাকে, সে কিন্তু ওই মোবাইল দেখে দেখে পাঠ বা আবৃত্তি যেটা বলেন করছে। না, এটা প্রযুক্তির ব্যবহার, এটা প্রযুক্তির ব্যবহার। এইটা আমাকে স্বীকার করে নিতেই হবে। এটা মেনে নিতে হবে। কিন্তু আমি তো বললামই, ওই মোবাইলে তুলে আমি বলি, কিংবা লিখে নিয়ে বলি, কিংবা কোনো ছাপা কাগজে বলি, এইটা ঠিক আছে, কিন্তু আমি ওই তো বারবার বলছি যে প্রতিযোগিতার ক্ষেত্রে এটা যে হবেই না, প্রতিযোগিতা করতে হবে না, এমনিতে আচ্ছা, কোনো প্রোগ্রামে এমনি এটা করতে পারে। গ্রহণযোগ্য। হ্যাঁ, গ্রহণযোগ্য। দাদা আপনার কতজন স্টুডেন্ট আছে আবৃত্তি চর্চা? আমার আবৃত্তি চর্চা কেন্দ্রে 60 জন 70 জন হয়, তা কিন্তু উপস্থিত থাকে গড়ে 30-35 প্রতিদিন। তাহলে আপনার এক্সাক্ট লোকেশনটা যদি একটু বলেন, আমাদের অনেক স্টুডেন্ট হয়তো আপনার ওখানে চলে যাবে। আমার হচ্ছে ভিআই রোড কালীবাড়ি পাড়ায়, ওই জুবলি স্কুলের জুবিলি স্কুলে সামনের আপনার নাম রাস্তাটা, বলে হ্যাঁ, হবে, বললেই হয়ে যে যাবে। দেবাশিস দাস দেবু দাদার বাড়ি কোনটা, বা উনি আবৃত্তি চর্চা কেন্দ্র আবৃত্তি চর্চা কেন্দ্র কোনটা। সেখানে হলেই হয়ে যাবে। তো দাদা আরেকটি, যদি আপনি তো যেহেতু অনেকদিন হয়ে গেল, আপনার এখান থেকে তারা চর্চা কেন্দ্র থেকে বের হয়ে যাওয়ার পর তারা প্রতিষ্ঠিত হয়েছে, জাতীয় পর্যায়ে পারফর্ম করছে বা আঞ্চলিক পর্যায়ে তারা খ্যাতনামা অর্জন করেছে, এরকম কতজন? এরকম আছে বেশ। তার মানে এইবার যে নতুন কুড়ি প্রতিযোগিতা হলো, তার আগেরটা প্রথমটা যে চালু হলো, সেখানে আমারই ছাত্রী, আমার হাত ধরে ছোট থেকেই শেখা, হ্যাঁ, রুজাইনা, উম্মেন নোমান রুজাইনা, তা ওই মেয়েটাই থার্ড হয়েছে সারা বাংলাদেশের মধ্যে। বাহ, এই তো সেদিনের কথা। দারুণ দারুণ। এটা আমার, এটা অহংকার। অহংকার। তা আপনার ওই এবং আমার অনেক ছাত্রছাত্রী এখনো বিশ্ববিদ্যালয়ে ভালোই তারা পারফর্ম করছে। আচ্ছা আচ্ছা, মানে যখন তারা ক্লাস 7, 8, হ্যাঁ, 9, 9, 10। আচ্ছা, সর্বনিম্ন কত বছর বয়সের ছাত্র বা ছাত্রীকে আপনি? এটা আমি 6+ হিসেবে, 6+, তার নিচে নেবেন না? না না, আবার এখানে ব্যাপারও আছে, কিছু কিছু ছেলে মেয়ে দেখা যায় চমৎকার, তার বয়স 5, আচ্ছা, 4.5, কিন্তু আপনার দরকার আছে প্রতিষ্ঠানের কিন্তু জন্য। আমি দেখি যে সে পারবে, এবং সে, হ্যাঁ, 6+7 তাদের থেকেও ভালো। আর সর্বোচ্চ? আর সর্বোচ্চ তো 9, 10-এ পড়ে যায়। ধরুন আমাদের মতো বয়স্ক মানুষরা যদি যায়, বয়স, হ্যাঁ, যদি ইচ্ছা প্রকাশ করে যে আমি, হ্যাঁ, হতে তো পারে। আমি, হ্যাঁ, হতে পারে, আসে তো, আসে না? চাকরিজীবীও আসে। আচ্ছা আচ্ছা। আর সবচেয়ে ভালো ব্যাপার একটা, এই ক্যাডেট কোচিং যেগুলো হচ্ছে এখন, তাই এরা তো কোনো কিছু শেখে না, এরা তো ওই পড়া পড়া পড়া, খালি পড়া নিয়ে ব্যস্ত। ওখানে কিন্তু এক্সট্রা কারিকুলাম যেটা আছে, সেখানে তুমি কি কি জানো তার জন্য কিন্তু একটা নম্বর থাকে। আচ্ছা, এই নম্বরটা লাভের জন্য গান জানো না, আবৃত্তি জানো
না নাচ জানো, না কৌতুক জানো, এটা কিন্তু এইটা কিন্তু বিশাল ব্যাপার। এটা এক্সট্রা নাম্বার, ওই তো এক্সট্রা কারিকুলাম। এইটার জন্য তারা দেখা যায় যে ক্যাডেটে ভর্তি টিকে গেল, রিটেনে ভাইভার সময় আমার কাছে কিন্তু বেশ আসে ছাত্রছাত্রীরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দারুণ দারুণ। এটা শুধু ভাইবার সময় আসলে হবে নাকি কয়েক মাস আগে থেকে না, আসতে হবে? তারা ওই যে রেজাল্ট হওয়ার পরই চলে আসে। তা আমি আবার বলেও নিই যে আমি কিন্তু এই 3-4টার বেশি আর করাতে পারবো না, হাতে তো সময় 20 দিন। তারপর ওদের আবার এক্সট্রাভাবেই ক্লাসটা নেওয়া লাগে আমার বাদ। দাদা এতক্ষণ এই যে আপনার কবিতা নিয়ে কথা হচ্ছে, আপনার সংগঠনের বিষয়ে কথা হচ্ছে, আপনার কাছে তো কবিতা আবৃত্তি শুনবো, সেক্ষেত্রে আপনি কিছু ব্যতিক্রম কবিতা রপ্ত আছে আপনার আমি জানি। সেই সাথে যদি বলি যে আপনার স্বরচিত কবিতা, আগে স্বরচিত কবিতাটা আমি শুনতে যাচ্ছি। আচ্ছা, আমার স্বরচিত কবিতা তাহলে আমি আবৃত্তি করে শোনাচ্ছি। শিরোনাম হচ্ছে অনন্ত গান কবিতা। তোমার জন্য কবিতা আমার সুর, আমি ভালোবাসি তুমি থাকো বহুদূর। পূর্ব কোণে সূর্য উঠেছে রক্তের রঙে লাল, আঁধার কেটে আনবে তুমি সূর্যোদয়ের কাল। তোমাকে নিয়েই খেলছি কত কত না খেলা, রাত কেটে যায়, দিন কেটে যায়, কেটে যায় এই বেলা। আশা নেই বলে কবিতা নিয়েই কত না করেছি আশা। কবিতা আমার ঘরের মেয়ে, কবিতাই ভালোবাসা। কত দূর বলো যেতে পারি আজ, যত দূর তুমি যাও। কবিতা আমাকে তোমার সঙ্গে একাকার করে নাও। আমি চলে যাব, থাকবে শুধু তোমার চোখের জল। কবিতা আমার অনন্ত গান, কবিতা আমার বল। খুব সুন্দর দাদা। দাদা আপনি তো কবিতা আবৃত্তি, আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই শুনি যে দেবুদা কবিতা আবৃত্তি করে। তো আপনি আসলে কত ছোট থেকে শুরু করেছেন এই যে সাহিত্য অঙ্গনে প্রবেশ কীভাবে যদি বলি? সাহিত্য অঙ্গনের প্রবেশ হচ্ছে আমার স্কুল জীবন থেকেই। স্কুল জীবন থেকে? স্কুল জীবন থেকে আমি ছোট থেকে। স্কুল বলতে প্রাইমারি স্কুল? প্রাইমারি স্কুল, তারপর হাই স্কুলে যেহেতু আমি। অনুপ্রেরণা ছিল কাদের? অনুপ্রেরণা আমার পারিবারিকভাবে। পারিবারিক, আমার পরিবারের সবাই কিছু না কিছু। মা ভালো আর্ট করতেন, লিখতেন। মা আবার ছিল, প্যারোডি করতে পারতেন খুব। কাকা? বাবা উৎসাহ দিতেন। আর বোনরা তো মোটামুটি কবিতা না হলেও ভালোবাসত, কবিতাকে পড়ার চেষ্টা। দাদা বৌদি কি কোনো মানে কবিতা বা সঙ্গীত কোনো? হ্যাঁ, সঙ্গীতে মাঝখানে শিখলো। হ্যাঁ, শেখার পর ইচ্ছা হলো, শিখলো, এবং বৌদি তার গলাটা ভালোই। কেন বন্ধ করলো বৌদি? বন্ধ করলো না, এমনি দুটো ছেলে মেয়েকে দেখতে হতো সেই সময়। আপনার ছেলেমেয়েরা তারা কি আপনার মতো? হ্যাঁ, আমার মতো। আমার মেয়ে তো আবৃত্তি গান, তুনতুন আবৃত্তি গান করে, আবৃত্তি গান, নাচ, হ্যাঁ এটা করে। তুনতুনকে অনেকে চেনে, কিন্তু অনেকে চেনে, এবং সে তার পুরস্কার অনেক আছে, অনেক পুরস্কার জাতীয় পর্যায়ে। তুনতুন এখন কোন ক্লাসে পড়ে দাদা? এখন সিএসসি পড়তেছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাইন। ওর জন্য অনেক দোয়া থাকলো আমাদের এখানে অনুষ্ঠান থেকে। দাদা ওই যে আমরা যদি বলি যে কবিতা আবৃত্তি করতে গেলে ছন্দ, তারপরে তাল, লয়, এগুলো আপনার সাথে একবার আমার কথা হচ্ছিল। এগুলো আসলে কী কী ধরেন? অনেকেই কিন্তু হঠাৎ করে মনে করলো যে আমি এটা ছড়া লিখবো, আমি এটা কবিতা লিখবো। আর আসলে ওটা কবিতা হচ্ছে কি না, ছড়া। এখন তো আমরা আবৃত্তির কথা বললাম। আচ্ছা, যে এখন এই যে তারা লিখছে, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন, তাদেরকে কী কী ফলো করতে হবে? কবিতা আর ছড়া, তা আমি আবার নতুন স্টাইলে এখন একটা করতে চাচ্ছি, নাম দিয়েছি হচ্ছে ছড়া কবিতা। মানে উপমা থাকবে, কিন্তু ছন্দ প্লাস অন্তমিল, এই নিয়ে একটা স্ট্রাকচার। আমি অনেক কয়টা লিখেও ফেলেছি এবং আবৃত্তিও করছি বিভিন্নখানে। তা বিষয়টা হচ্ছে এই যে কেউ যদি মনে করে, অনেকে বলেন যে একটা গল্প লিখে কেটে দিলাম কবিতা, এটা কিন্তু না, এটা খুব অন্যায়। কেটে দিলাম বলতে?
ওই যে অর্ধেক অর্ধেক ভাগ করে হ্যাঁ, এটা অনেকে মানে আধুনিক কবিতা বোঝায়, সব জানতে হবে। হ্যাঁ, কবিতার মাত্রা, কবিতার উপমা, কবিতার ছন্দ, হ্যাঁ, আর ছড়ার তো ছন্দ ছাড়া অন্তমিল ছড়ায়। আমি একদিন ওই আপনার একটা অনলাইনে আপনার যে প্রথম আলোর যে আনিসুল হক, আনিসুল হক, উনি একটি লাইভে এসছেন, এসে উনি বলতেছেন যে মনে করেন আপনার শেষের শব্দটা মিল মানেই কিন্তু এটি একটা ছড়া হলো তা না, আছে না? অবশ্যই এখন তো কবিতা অন্তমিল, না না, অন্তমিল তো পুরো শব্দগুলো নেই, কিন্তু উনি যেটা বলছে কি ধরেন এদিকের কোনো মিল নাই, শেষের শব্দটা হতে পারে শুধু, তাহলেই কিন্তু হবে না উনি বলছিলেন। আমি না, হতে পারে কি কারণ, তাহলে হবে না আমি বলবো না। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বলতে বলতে এক পর্যায়ে দেখলাম যে শেষে হ্যাঁ বেশ চমৎকার একটা মিল দিয়ে দিল, হতে পারে। তাহলে যদি বলি যে কেউ যদি ছড়া লিখতে চায় অথবা কবিতা লিখতে চায়, নিশ্চয়ই তাদেরকে তো অনেক অনেক পড়তে হবে, অনেক পড়া দরকার। এবং কি পড়া দরকার সেটা হ্যাঁ বলি আমি, বিশেষত যে এখন যারা লিখছে, আগে যারা লিখতো তাদের বই, তাদের কবিতা, হ্যাঁ, তবে কবিতা লেখার অনেক বইও আছে, সবগুলো মিলে হ্যাঁ কবিতা কিভাবে লিখতে হয়, হ্যাঁ, আর কবিতার মাত্রা, অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত। দাদা দু একটা বইয়ের নামটা বলেন না, আমাদের যারা পাঠকরা বা যারা হচ্ছে আমাদের দর্শক শ্রোতারা আছে, তারা হয়তো অনেক সময়, যেন আপনাকে পেয়েছি আজকে আমরা স্টুডিওতে, যে দু একটা বইয়ের নাম বললেন তো। যেমন আবৃত্তির প্রথম পাঠ, মানে আবৃত্তির ক্ষেত্রে আবৃত্তির, এটা হচ্ছে দীপঙ্কর চক্রবর্তীর। আচ্ছা আচ্ছা, দীপঙ্কর চক্রবর্তী। আর মীর বরকতের আবৃত্তির ক্লাস, এই আবৃত্তির ক্লাস হচ্ছে মীর বরকত, মীর বরকত ওনার একটা বই। আর দেবদুলাল বন্দ্যোপাধ্যায় এবং অমিয় চট্টোপাধ্যায়ের সম্পাদনায় বিষয় আবৃত্তি, এরকম অনেক বই আছে। দাদা এক মিনিট, দেবদুলাল বন্দ্যোপাধ্যায় মানে আমরা যে আকাশবাণীর খবর, অবশ্যই অবশ্যই সেই দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, তার সম্পাদনা। বাহ দারুণ তো, এটা আমার আকর্ষণ নতুন করে বেড়ে গেল। তো এই বইটা কোথায় পাওয়া যায়? আমার কাছে আছে। বাজারে পাওয়া যায় দাদা? বাজারে অর্ডার দিলে নিশ্চয়ই পাওয়া যেতে পারে, এমনিতে পাওয়া যায় আনন্দ পাবলিশার্সের। আনন্দ পাবলিশার্স, তার মানে এটা কলকাতা প্রিন্ট। আচ্ছা আচ্ছা, অর্ডার দিলে পাওয়া যাবে না? নিশ্চয়ই। আচ্ছা, ওটা আমি আপনার সাথে যোগাযোগ করে কোথায় পাওয়া যায়? ঢাকায় মানে আজি সুপার মার্কেটে গেলে পাওয়া যেতে পারে, পাওয়া যাবে। দাদা আর একটি কবিতা, এটা স্বরচিত শুনলাম, আমি আগেই বলেছি আপনাকে তো স্বরচিত কবিতা শুনবো, অন্য কবিদের। আচ্ছা, আমি ওই ইয়াটা একটু করি, বাচ্চাদের নিয়ে কাজ করি, সেটাই করি একটু। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়। আচ্ছা, তাহলে আমি সুকুমার রায়ের শব্দ কল্পদ্রুম, এই ছড়াটা খুব সুন্দরভাবে করছি। হ্যাঁ, কতটুকু পারবো জানি না, তবে চেষ্টা করছি। না না, অবশ্যই জি। ঠাস ঠাস দ্রুম দ্রাম, শুনে লাগে খটকা, ফুল ফুটে তাই বলো, আমি ভাবি পটকা, সাঁই সাঁই পনপন, ভয়ে কান বন্ধ, ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ, হুড়মুড় ধুপধাপ, ও কি শুনি ভাই রে, দেখছো না হিম পড়ে, যেও না কো বাইরে, চুপ চুপ, ওই শোন ঝুপঝাপ ঝপাস, চাঁদ বুঝি ডুবে গেল, গব গব গবাস, খ্যাঁস খ্যাঁস, ঘ্যাঁচ ঘ্যাঁচ, রাত কাটে ওই রে, দুরু দারু চুরমার, ঘুম ভাঙে কই রে, ঘর ঘর ভন ভন, ঘোরে কত চিন্তা, কত মন নাচে সন্ধেই দেই দিনতা, টুং ঠাং ঢং ঢং, কত ব্যথা বাজে রে, ফটফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে, হই হই মারমার, বাপ বাপ চিৎকার, মাল কোচা মারে বুঝি, সরে পড় এইবার। অসাধারণ, খুব সুন্দর। আপনি তো দেখি বাচ্চাদেরকে বোধহয় কি বলবো দাদা, মানে আপনার তুলনা নেই। এই যে 6, 7, 8, 9, 10 বাচ্চাদেরকে যেভাবে আপনি জমিয়ে রাখেন, ধরে রাখেন, বিভিন্ন কলা কৌশল অ্যাপ্লাই করে,
এটা আসলে কি বলবো। আচ্ছা, আমি আর একটা ছড়ার লোভ সামলাতে পারছি না, সেটা sure. আমাদের বাংলাদেশের সুকুমার বড়ুয়ার হ্যাঁ হ্যাঁ ধারাভাষ্যটা। হ্যাঁ, কোনটা যেন দাদা, সেটা শিরোনাম কি যেন? ধারাভাষ্য। ও ধারাভাষ্য, হ্যাঁ। খেলা শুরু ফাইনাল, মাঠ থেকে জয়নাল, উত্তরে ডালপুরি, দক্ষিণে ঝালমুড়ি, নাম করা দুটি দল, মাঝ মাঠে এলো বল, এই জোরে দিল কিক, বল পেল কার্তিক, ছুটে এলো আনোয়ার, কর্নার কর্নার, ঘুষি দিল অনিমেষ, ফাউলের নির্দেশ, শট করে সৈয়দ আলী, দক্ষিণে মাঠ খালি, গোল গোল গোল, না না বল পেয়ে গেছে রানা, রক্ষক আব্বাস, ধরে বল সাব্বাস, ছড়ে দিল বাবুকে, বাবু দিল সাবুকে, সাবু ফের রানাকে, রানা দেয় ছানাকে, সেন্টারে পরিমল, হ্যান্ডবল হ্যান্ডবল, গ্যালারিতে গোলমাল, ঠোকাঠুকি বেসামাল, হাতাহাতি মারামারি, রেফারির হুঁশিয়ারি, বেড়ে যায় দ্বন্দ্ব, খেলা হয় বন্ধ। অসাধারণ অসাধারণ। আমি এমনি কি বললাম একটু আগে যে দাদা আপনি শিশুদেরকে যেভাবে আকৃষ্ট করে রাখেন আপনার ক্লাসে, আমি বুঝতে পারছি আপনার এই পারফরমেন্স দেখে। এখন দাদা আপনার পরপর যদি হয়ে যাচ্ছে, তারপর আমি বলবো যে ওই যে একটা বেশ ছন্দ, অন্তমিলের ছন্দ বেশি, ছিপখান তিনদার আপনি বলেছিলেন আমাকে রিসেন্ট, ওইটা একটু 2-4 লাইন বলেন না দাদা। আচ্ছা, তাহলে এটা তো অনেক বড়, অনেক বড়। আমি অংশ বিশেষ জি 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 দাদা জি। ওটা কি দূরপাল্লা না নামটা? নাম হচ্ছে দূরের পাল্লা। দূরের পাল্লা। ছন্দের জাদুকর, ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপড় দিনভর দেয় দূর পাল্লা, পাড়ময় ঝোপঝাড়, জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল, পান্নার টাকশাল, কঞ্চির তীর ঘর, ওই চর জাগছে, বনহাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে, চুপচুপ ওই ডুব, দেয় পান কৌটি, দেয় ডুপ টুপ টুপ ঘুমটার বউটি, ঝকঝক কলসির বক বক শুন গো, ঘুমটায় ফাঁকড়ায় মন উন্মন গো, তিনদার ছিপখান মন্থর যাচ্ছে, তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে, রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি, ধূপ ছায়া যার শাড়ি তার হাসি মিষ্টি, মুখখানি মিষ্টি রে চোখ দুটি ভোমরা, ভাব কদমের ভরা রূপ দেখো তোমরা, পান সুপারি পান সুপারি এইখানেতেই সংখ্যা ভারী, 5 পীরের এই শিরনি মেনে চললে টেনে বৈঠা হেনে, বাক্স মুখে সামনে ঝুঁকে বাঁয়ে বাঁচিয়ে ডাইনে রুখে, বগদের টানো বৈঠা হানো, 7-17 কোপকোপানো, হাড় বেরুনো খেজুরগুলো ডাইনি যেন ঝামর চুলো, নাচতে ছিল সন্ধ্যা গমে, লোক দেখে কি থমকে গেল, জমজমাটে জাঁকিয়ে ক্রমে, রাত্রি এলো, ঝাপসা আলোয় চরের ভিতে, ফিরছে কারা মাছের পাছে, পীরবদরের কুদরতিতে, নৌকো বাঁধা হিজল গাছে, আর জোরদের ঘণ্টা, টান ভাই টান স্বপ্নেই উৎকণ্ঠা, নেই নেই সংখ্যা চল সব ফুর্তি, বকশিস টঙ্কা বকশিস ফুর্তি, ঘোর ঘোর সন্ধ্যায় ঝাউ গাছ দুলছে, ঢোলকল মিরফুল তন্দ্রায় ঢুলছে, লক লক সর্বণ বক্তায় মগ্ন, চুপচাপ চারদিক সন্ধ্যার লগ্ন, চারদিক নিঃসার, ঘোর ঘোর রাত্রি, ছিপখান তিনদার, 4 জন যাত্রী 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 4 জন যাত্রী। অসাধারণ দাদা, অসাধারণ অসাধারণ। আমি কি বলবো, আমার ভাষা আমি হারিয়ে ফেলেছি। আপনি যে কি বলবো, যে আপনি এভাবেই আপনি ক্লাস নেন সেখানে, আমি জানি আজকে যে আমরা রেডিওতে বা এই মানে কি বলবো, যে সবাই দেখছে,
মানে আমাদের টেলিভিশনের মতোই কিন্তু দেখতে পাচ্ছে দর্শকরা, সেটি আমি বলতে চাচ্ছিলাম। আচ্ছা তো আপনাকে দাদা আসলে কি বলবো, যে আমি কি বলি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করবো না, আজকে ধন্যবাদের কিছু না নাই। না, যে আপনি প্রাণ খুলে আজকে আমাদেরকে আমার অনুরোধটাও রাখলেন, আমাদের দর্শক শ্রোতাদের মন জুড়িয়ে দিলেন। দাদা একটু অন্য কথায় আসি, হ্যাঁ। আপনি প্রগতি লেখক সংঘের গাইবান্ধা জেলা কমিটির সভাপতি কবে থেকে আছেন? আমি প্রগতি লেখক সংঘের আমাদের গাইবান্ধায় আমরা যেটা শাখা খুলি সেটা হচ্ছে 22 সালের দিকে। 22 সালে আছেন। আপনার এই সংগঠনের সেক্রেটারি তো রজতকান্তি বর্মন, আমি জানি। আর আজকে আপনারা জন্মদিন করেছেন একজনের, আজকে সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ রোমেল। কায়সার রহমান না কায়সার আহমেদ? কায়সার রহমান রোমেল। তো রোমেলের জন্মদিনও আজকে আমরা এখানে উইশ করলাম এই প্ল্যাটফর্ম থেকে, এই আড্ডা সন্ধ্যা থেকে। রোমেল তোমার জন্য আজকে জন্মদিনের অবশ্যই কি বলবো, শুভেচ্ছা, জন্মদিনের শুভেচ্ছা। অবশ্যই আপনি সভাপতি হিসেবে এখানে দিলেন। অবশ্যই অবশ্যই দাদা, তারপরে আপনাদের এই সংগঠনটা আসলে বেশ গাইবান্ধা ভালো ভালো প্রোগ্রাম করেন, কখন কখন করেন, কি কি কার্যক্রম হয়? আচ্ছা, আমাদের আমিও গিয়েছিলাম ঠিক। হ্যাঁ অবশ্যই। আমরা বিভিন্ন ব্যক্তিত্ব যারা তাদের ইয়াগুলো আমরা পালন করি, বিভিন্ন তাদের জন্মদিন বা মৃত্যুদিন, আচ্ছা আচ্ছা জন্মদিন। তাছাড়াও দিবসগুলো আমরা পালন করি। 21শে ফেব্রুয়ারিকে ধরেই দিবস আমরা বলতে আপনি বলতেছেন যে স্বাধীনতা দিবস, হ্যাঁ, বিজয় দিবস, মাতৃভাষা দিবস, এগুলো দিবস। সুন্দর, খুব সুন্দর। এগুলো তো পালন করতেই হয়। তারপর আপনাদের সাহিত্য আসরও তো হয়। হ্যাঁ, হয়। ওই দিবস পালন করার সময় সাহিত্য আসরটা হয়ে যায়, আলোচনা হয়ে যায়। ভালো, বেশ সুন্দর। আমি দেখি। তাছাড়াও আমাদের একটা পরিকল্পনা আছে সাহিত্য আড্ডার, এটা আমরা সামনে নেব হয়তো। না, এবারে সর্বশেষ আমাদের গোলাম কিবরিয়া পিনু ভাই, আমাদের ছোট বড় ভাই, থানাপাড়ার বাড়ি, সবাই চিনে। তারপরেও ভাইকে স্মরণ করছি, আপনার এই প্রগতি লেখক সংঘের সাথে সে সভাপতি, কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে তাকেও আমরা এখান থেকে স্যালুট দিই, যে এই যে উনি সাহিত্য অঙ্গনে ওনার যে অবদান, আমাদের গাইবান্ধার একজন বড় ভাই হিসাবে ওনাকে এখান থেকে একটু স্যালুট জানাই। সারা দেশে কিন্তু এই সংগঠনের 30টা থেকে 35টা জেলায় কার্যক্রম আছে। দারুণ। দাদা, আপনার আরো অনেক পরিচয় আছে, আপনি উদীচীর সাথে আছেন শুরু থেকে। উদীচীর ফাউন্ডার যাদের যে কয়জন, আমিও একজন। এবং উদীচীর জন্মলগ্ন থেকে এযাবৎ আছি, জড়িয়ে আছি। উদীচী তো একটা প্রাণের সংগঠন। আচ্ছা, যাই হোক, বিষয়টাই। আর আমি কিন্তু ওই যে জেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি প্রশিক্ষক হিসেবেও ওখানে আছি, সুন্দর করছি। তো দাদা, গাইবান্ধার সাহিত্যাঙ্গন নিয়ে আর এটি যদি অল্প কিছু কথা যদি, মানে গাইবান্ধার সাহিত্য অঙ্গনকে। আচ্ছা, গাইবান্ধার সাহিত্য অঙ্গনের বিশেষত আমরা যেটা বলতে চাই, মানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে নতুন প্রজন্মের যারা, তারা কিন্তু আসলে আমরা যদি বলে থাকি যে তারা কিন্তু ভালো লেখে অনেকেই, লেখে অনেকেই ভালো, কিন্তু তাদের সংগঠিত হওয়ার যে প্ল্যাটফর্মগুলো, এগুলো একটু ইয়াভাবে মনে হচ্ছে যে তারা একখানে হয়ে কাজ, হয়তো দেখা গেল সবাই করছে, তার মধ্যে থেকে 2 জন চলে গেল, এরকম অনেক হয়ে যায়, ফাঁকা হয়ে গেল। তা আগের মতো যে আমাদের আড্ডাটা, সাহিত্যের আড্ডা, যেমন আমি বলবো যে সব যাওয়ার পরও আমাদের দৈনিক সন্ধানের যে সম্পাদক, যিনি মারা গেলেন, মশিয়ার রহমান খান ভাই, মশিয়ার রহমান খান, আমাদের মশিয়ার ভাই, উনি একটা উদ্যোগ নিয়েছিলেন সন্ধানের থেকে। প্রতি মাসের শুক্রবার কি বৃহস্পতি না শুক্রবার কি শনিবার, যাই হোক, আমরা কিন্তু এইটা একটা ভালো একটা সাড়া পেয়েছিলাম, একটা শিডিউল তৈরি হয়েছিল বেশ। তারপরে আস্তে আস্তে ওটাও বন্ধ হয়ে গেল। তাছাড়া এর আগে কিন্তু আমাদের গাইবান্ধার সাহিত্যাঙ্গন অনেক সমৃদ্ধ, অনেক ছিল। তার মানে আমরা এখানে বাংলাদেশের প্রখ্যাত লেখকদের নিয়ে এসে সাহিত্য সম্মেলনও করেছি। দাদা, আমি যদি বলি যে আমাদের গাইবান্ধা আগে থেকে যদি রিচ সাহিত্যাঙ্গনে, এখনো কিন্তু অনেক জেলার চেয়ে রিচ, আমি কিন্তু সব ভালোটাই ধরে রাখবো দাদা। অবশ্যই আমাদের তো ঘাটতি থাকতে পারে, ঘাটতি আছে, থাকতে পারে, সেটা আমরা হয়তো ওভারকাম করবো হয়তো, কিন্তু আমরা কিন্তু এখনো মনে করি যে আমরা অনেক জেলার চেয়ে বেশ রিচ আছি। না, ভালো এই নর্দার্ন সাইড আমাদের, আমাদের ছেলেমেয়েরাও ভালো অনেক, যারা নতুন শিখছে, যারা লিখতেছে নাটকের ক্ষেত্রে ভালো, এরা ভালো, খারাপ না। তো দাদা, সময় বড় নিষ্ঠুর,
আচ্ছা, দেখতে দেখতে আমরা একদম শেষ পর্যায়ে তাই চলে নাকি? এসেছি। এত তাড়াতাড়ি চলে গেল? চলে গেছে, চলে হ্যাঁ, গেছে। সময়। হ্যাঁ, চলে গেছে দাদা। তো কি বলবো যে দর্শক শ্রোতাদের কাছে আপনি বিদায় নেবেন, কয়েকটি কথা বলেন। আরও যদি এর মধ্যে বিদায় নিয়ে পরের প্রজন্মের কথা আপনি বললেন, আপনার দুটো কথা বলার পরে আমি বিদায় নেব। আচ্ছা, আমাদের বিষয়টা হচ্ছে এই যে আজকের রেডিও সারাবেলা যে আড্ডার আয়োজন করে আসছে, এইটা কিন্তু নতুন প্রজন্মের, আমরা তো একটু ব্যাকে চলে গেছি হয়তো, কিন্তু যারা নতুন এদেরকে অনেক উৎসাহিত করবে। এবং এই আড্ডা থেকেই বড় আড্ডার সৃষ্টি হবে। সাহিত্যের আড্ডা বলি আর গানের আড্ডা বলি, এটা বড় একটা আড্ডা, এই আড্ডা থেকে বড় আড্ডা সৃষ্টি হবে বলে আমি আশাবাদী। ছড়িয়ে যাবে সব। রেডিও সারাবেলাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। দাদা আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা দেখলেন আমাদের সঙ্গে ছিলেন আমাদের শ্রদ্ধেয় দাদা, বড় ভাই দেবাশিস দাস দেবু দাদা। জানেন তার পরিচয়, তখন বলছি উনি অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্রের পরিচালক, সেই সাথে ওনার আরও গাইবান্ধার শিল্প সাহিত্য সংস্কৃতিতে অনেক অনেক অবদান আছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেটা শেষ করছি। আবার পরের সপ্তাহে মঙ্গলবারে কথা হবে, দেখা হবে। শুভ সন্ধ্যা।